প্রশ্ন 6 পৃষ্ঠা 34। নিচের বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করো ও কোন কোন পদ ব্যাপ্য এবং কোন কোন পদ অব্যাপ্য তা উল্লেখ করো। 1. কোনো অসৎ মানুষ নেই। 2. বৃত্ত কখনো ত্রিভুজ হয় না। 3. কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে। উত্তর: বাক্যগুলির তর্কবিজ্ঞানসম্মত বচনে রূপান্তর ও পদের ব্যাপ্যতা নির্ণয়। এখানে যে টেবিলটি আছে, এখানে 3টি কলাম আছে। প্রথমটি বাক্য, দ্বিতীয়টি তর্কবিজ্ঞানসম্মত আকার এবং তৃতীয়টি ব্যাপ্যতা। 1. কোনো অসৎ মানুষ নেই। তর্কবিজ্ঞানসম্মত আকার: কোনো মানুষ নয় অসৎ, ব্র্যাকেটে ই। ব্যাপ্যতা: ই বচনের উদ্দেশ্য এবং বিধেয় পদ উভয়ই ব্যাপ্য। সুতরাং উদ্দেশ্য ইজিক্যাল টু মানুষ ব্যাপ্য আর বিধেয় ইজিক্যাল টু অসৎ ব্যাপ্য। 2. বাক্য: বৃত্ত কখনো ত্রিভুজ হয় না। তর্কবিজ্ঞানসম্মত আকার: কোনো বৃত্ত নয় ত্রিভুজ, ব্র্যাকেটে ই। ব্যাপ্যতা: ই বচন উদ্দেশ্য বিধেয় উভয়কেই ব্যাপ্য করে। সুতরাং উদ্দেশ্য ইজিক্যাল টু বৃত্ত, ব্র্যাকেটে ব্যাপ্য, বিধেয় ইজিক্যাল টু ত্রিভুজ, ব্র্যাকেটে ব্যাপ্য। 3. কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে। বাক্য: আর তর্কবিজ্ঞানসম্মত আকার হলো সকল বৃত্তির জন্য আবেদন করতে পারা ব্যক্তি হয় ছাত্র, ব্র্যাকেটে এ। এ বচন শুধু উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে, বিধেয়কে নয়। সুতরাং উদ্দেশ্য ইজ ইকুয়াল টু সকল বৃত্তির জন্য আবেদন করতে পারা ব্যক্তি, এটি হলো ব্যাপ্য, আর বিধেয় হলো ছাত্র, যেটি হলো অব্যাপ্য। প্রশ্ন 7। নিচের বাক্যগুলিকে আদর্শ নিরপেক্ষ বচনে রূপান্তর করো এবং তার অংশগুলি নির্দেশ করো। 1. কেবলমাত্র ভারতীয় নাগরিক ভোট দিতে পারবে। 2. বেবুন মাংসাশী বানর। 3. মুষ্টিমেয় মানুষ হৃদয়বান। উত্তর: বাক্যগুলির আদর্শ নিরপেক্ষ বচনে রূপান্তর এবং তার অংশগুলি হল, এখানে টেবিলটি 2টো কলাম আছে। প্রথমটি বাক্য এবং দ্বিতীয়টি তর্কবিজ্ঞানসম্মত আকার ও তার অংশ, ব্র্যাকেটে L.F। বাক্য: 1. কেবলমাত্র ভারতীয় নাগরিক ভোট দিতে পারবে। তর্কবিজ্ঞানসম্মত আকার ও তার অংশ: সকল ভোটদাতা হয় ভারতীয় নাগরিক, ব্র্যাকেটে এ। সকল হলো পরিমাপক, সকল হলো পরিমাণক, ভোটদাতা উদ্দেশ্য, হয় সংযোজক এবং ভারতীয় নাগরিক হলো বিধেয়। 2. বেবুন মাংসাশী বানর। তর্কবিজ্ঞানসম্মত আকার ও তার অংশ: সকল বেবুন হয় মাংসাশী বানর, ব্র্যাকেটে এ। সকল হলো পরিমাণক, বেবুন হলো উদ্দেশ্য, হয় হলো সংযোজক এবং মাংসাশী বানর হলো বিধেয়। 3. মুষ্টিমেয় মানুষ হৃদয়বান। তর্কবিজ্ঞানসম্মত আকার ও তার অংশ: কোনো কোনো মানুষ হয় হৃদয়বান, ব্র্যাকেটে আই। কোনো কোনো হলো পরিমাণক, মানুষ হলো উদ্দেশ্য, হয় হলো সংযোজক, হৃদয়বান হলো বিধেয়। প্রশ্ন 8। গুণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো।
উত্তর, গুণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ। গুণ অনুসারে নিরপেক্ষ বচনসমূহকে দুভাগে ভাগ করা হয়। 1 সদর্থক বা হ্যাঁবাচক বচন এবং 2 নঞ্চর্থক বা নাবাচক বচন। গুণের দ্বারা নিরপেক্ষ বচনসমূহকে এই দুভাবে ছাড়া আর অন্য কোনোভাবে উল্লেখ করা যায় না। আবার গুণ নিরপেক্ষভাবেও কোনো বচনকে উল্লেখ করা যায় না। সদর্থক বা হ্যাঁবাচক বচন। যে নিরপেক্ষ বচনে উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে কোনো কিছুকে সদর্থকভাবে স্বীকার করে নেওয়া হয়, সেই নিরপেক্ষ বচনকেই বলা হয় সদর্থক বা হ্যাঁবাচক বচন। হ্যাঁবাচক বচনে সংযোজকের রূপকটিকে হয়, হন ইত্যাদি শব্দ দ্বারা উল্লেখ করা হয়। এই শব্দগুলি হলো নিরপেক্ষ বচনের স্বীকৃতিমূলক তথা হ্যাঁবাচক চিহ্ন। সুতরাং কোনো নিরপেক্ষ বচনে এই ধরনের শব্দ ব্যবহৃত হলে তাকে হ্যাঁবাচক বা সদর্থক বচন রূপে গণ্য করা হয়। উদাহরণ: 1 সকল দার্শনিক হন চিন্তাশীল। 2 কোনো মানুষ হয় সুখী। ব্যাখ্যা: এই দুটি দৃষ্টান্তেই উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে কিছু বিষয়কে যথাক্রমে হয় শব্দ দুটি দ্বারা স্বীকার করে নেওয়া হয়েছে। সেই কারণেই এই দুটি নিরপেক্ষ বচন হ্যাঁবাচক তথা সদর্থক রূপে গণ্য। নঞ্চর্থক বা নাবাচক বচন। যে নিরপেক্ষ বচনে উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে কোনো কিছুকে অস্বীকার করা হয়, সেই নিরপেক্ষ বচনকেই বলা হয় নঞ্চর্থক বা নাসূচক বচন। এই ধরনের বচনের প্রকাশ ঘটে নয়, নন প্রভৃতি নঞ্চর্থক শব্দগুলির দ্বারা। এই ধরনের শব্দগুলি তাই নাবাচক বচনের চিহ্নরূপে গণ্য। অর্থাৎ কোনো নিরপেক্ষ বচনে নন, নয় প্রভৃতি শব্দ থাকলেই সেগুলিকে নাবাচক বচনরূপে গণ্য করা হয়। উদাহরণ: 1 কোনো মানুষ নয় অমর। 2 কোনো মানুষ নয় সুখী। ব্যাখ্যা: এই দুটি দৃষ্টান্তমূলক বচনের ক্ষেত্রেই দেখা যায় যে উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে নয় শব্দটি দ্বারা কোনো কিছুকে অমর, সুখী ইত্যাদি অস্বীকার করা হয়েছে। সেই কারণে এই দুটি বচন নঞ্চর্থক নিরপেক্ষ বচনরূপে গণ্য। প্রশ্ন 9, পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। মার্কস হলো 4+4। উত্তর: পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ। তর্কবিদ্যায় পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন হলো 2 প্রকারের, যথা 1 সামান্য বা সার্বিক বচন, 2 বিশেষ বচন। পরিমাণের দৃষ্টিভঙ্গিতে এই 2 প্রকার বচন ছাড়া আর অন্য কোনো প্রকার বচনের উল্লেখ করা যায় না। পৃষ্ঠা 35। সামান্য বা সার্বিক বচন। একটি নিরপেক্ষ বচনে উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে কিছু ঘোষণা করা হয় এবং উদ্দেশ্য পদ কোনো নির্দিষ্ট বিষয়কে নির্দেশ করে। এরূপ নির্দিষ্ট বিষয়টি একটি সমগ্র জাতি বা শ্রেণী সম্পর্কে হতে পারে অথবা একটি জাতি বা শ্রেণীর অংশ সম্পর্কেও হতে পারে। যখন একটি সমগ্র জাতি বা শ্রেণী সম্পর্কে বিষয়টি প্রযুক্ত হয়, তখন সকল (অল) শব্দটির দ্বারা বিষয়টিকে নির্দেশ করা হয়। আবার যখন পরিমাণের বিষয়টি একটি নির্দিষ্ট শ্রেণী বা জাতির অংশরূপে বিবেচিত হয়,
তখন আমরা কোনো ব্র্যাকেটে সাম শব্দের দ্বারা তার নির্দেশ করে থাকি। সুতরাং বলা যায় যে নিরপেক্ষ বচনের বিধেয়টি সমগ্র উদ্দেশ্যপদের ক্ষেত্রে প্রযোজ্য, তাকেই বলা হয় সার্বিক বা সামান্য বচন, ব্র্যাকেটে ইউনিভার্সাল প্রপোজিশন। এরূপ বচনে তাই বিধেয় পদের দ্বারা নির্দেশিত বিষয়টিকে উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত কোনো জাতি বা শ্রেণীর সকল সদস্যের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। উদ্দেশ্য দ্বারা নির্দেশিত সমগ্র জাতি বা শ্রেণীকে বোঝানোর জন্য সকল বা কোনো শব্দ দুটির প্রয়োগ করা হয়। উদাহরণ 1, সকল মানুষ হয় বুদ্ধিমান জীব, ব্র্যাকেটে সামান্য বচন বা সার্বিক বচন। ব্যাখ্যা: এখানে বিধেয় তথা বুদ্ধিমান জীব নামক বিষয়টিকে উদ্দেশ্য তথা বুদ্ধিমান জীব নামক বিষয়টিকে উদ্দেশ্য তথা মানুষ শ্রেণীর সমস্ত সদস্যের ক্ষেত্রে আরোপ করা হয়েছে। অর্থাৎ বুদ্ধিমানের বিষয়টিকে সরল মানুষের ক্ষেত্রেই স্বীকার করে নেওয়া হয়েছে। সে কারণে এরূপ বচনটি একটি সামান্য বা সার্বিক বচন রূপে গণ্য। উদাহরণ 2, কোনো মানুষ নয় সুখী, ব্র্যাকেটে সামান্য বা সার্বিক বচন। ব্যাখ্যা: এখানে বিধেয় পদ তথা সুখী নামক বিষয়টিকে উদ্দেশ্য পদ তথা মানুষ শ্রেণীর সকল সদস্যের ক্ষেত্রেই প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ সুখী নামক বিষয়টিকে সমস্ত মানুষের ক্ষেত্রেই অস্বীকার করা হয়েছে। সুতরাং এরূপ বচনটিও একটি সামান্য বা সার্বিক বচন রূপে গণ্য। বিশেষ বচন: কোনো নিরপেক্ষ বচনের বিধেয়টি যদি উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত সমগ্র জাতি বা শ্রেণী সম্পর্কে প্রযুক্ত না হয়ে তার অংশ সম্পর্কে প্রযুক্ত হয়, তবে তাকে বলে বিশেষ বচন, ব্র্যাকেটে পার্টিকুলার প্রপোজিশন। এরূপ বচনে বিধেয়র বিষয়টিকে সমগ্র উদ্দেশ্য সম্পর্কে স্বীকার বা অস্বীকার না করে তার আংশিক কিছু কিছু সদস্য সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা হয়। এই কিছু কিছু সদস্যকে বোঝানোর জন্য এরূপ বচন কোনো কোনো শব্দের প্রয়োগ করা হয়। এরূপ বচনে কোনো কোনো শব্দের প্রয়োগ করা হয়। উদাহরণ 1, কোনো কোনো মানুষ হয় সৎ, বিশেষ রচনা। ব্যাখ্যা: এখানে বিধেয় পদ তথা সৎ নামক বিষয়টি উদ্দেশ্য পদ তথা মানুষ শ্রেণীর সকল সদস্যের ক্ষেত্রে স্বীকৃত না হয়ে কিছু কিছু, ব্র্যাকেটে কোনো কোনো মানুষ সম্পর্কে স্বীকৃত হয়েছে। সুতরাং এরূপ বচনটি একটি বিশেষ বচন রূপেই গণ্য। উদাহরণ 2, কোনো কোনো মানুষ নয় ধান্দাবাজ, বিশেষ বচন। ব্যাখ্যা: এখানে বিধেয় পদ তথা ধান্দাবাজ নামক বিষয়টি উদ্দেশ্য পদ তথা মানুষ শ্রেণীর সকল সদস্যের ক্ষেত্রে প্রযুক্ত না হয়ে কিছু মানুষের ক্ষেত্রেই প্রযুক্ত হয়েছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে তাই এরূপ বিষয়টি অস্বীকৃত হয়েছে, কখনোই সমস্ত মানুষের ক্ষেত্রে নয়। সুতরাং এরূপ বচনটি একটি বিশেষ বচনে মর্যাদা লাভ করেছে। প্রশ্ন 10, নিচের বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত বচনে রূপান্তর করো ও তাদের গুণ ও পরিমাণ নির্দেশ করো। 1, কালো হাতি নেই। 2, সাদা বেড়াল আছে। 3, কেবলমাত্র সত্যবাদীরাই সুখী। উত্তর: বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত বচনে রূপান্তর এবং তাদের গুণ ও পরিমাণ নির্দেশ। এখানে একটি টেবিল করা হয়েছে যাতে 3টি কলাম আছে। প্রথম কলামটি প্রদত্ত বাক্য, দ্বিতীয়টি তর্কবিজ্ঞানসম্মত আকার, ব্র্যাকেটে LF, তারপরে তৃতীয়টি গুণ এবং চতুর্থটি পরিমাণ। 4টে কলাম আছে। 1, বাক্য, প্রদত্ত বাক্য, কালো হাতি নেই। তর্কবিজ্ঞানসম্মত আকার,
কোনো হাতি নয় কালো, ব্র্যাকেটে ই। গুণ হলো নঞ্চর্থক, পরিমাণ হলো সামান্য। প্রদত্ত বাক্য 2, সাদা বেড়াল আছে। তর্কবিজ্ঞানসম্মত আকার, কোনো কোনো বেড়াল হয় সাদা, ব্র্যাকেটে ক্যাপিটাল আই। গুণ সদর্থক, পরিমাণ বিশেষ। 3, প্রদত্ত বাক্য, কেবলমাত্র সত্যবাদীরাই সুখী। তর্কবিজ্ঞানসম্মত আকার, সকল সুখী ব্যক্তি হয় সত্যবাদী, ব্র্যাকেটে এ। গুণ সত্যবাদী, পরিমাণ সামান্য। প্রশ্ন 11, নিচের বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করো ও তাদের গুণ ও পরিমাণ নির্দেশ করো। 1, কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে। 2, কেউ কাজটি করতে পারেনি। 3, জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হয় না। উত্তর, বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত বচনে রূপান্তর এবং তাদের গুণ ও পরিমাণ নির্দেশ। কলাম করা হয়েছে, এখানে একটি টেবিল আছে যার মধ্যে 4টি কলাম আছে। প্রথমটি প্রদত্ত বাক্য, দ্বিতীয়টি তর্কবিজ্ঞানসম্মত আকার, তর্কবিজ্ঞানসম্মত বচন, তৃতীয়টি গুণ এবং চতুর্থটি পরিমাণ। 1, কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে। প্রদত্ত বাক্য, তর্কবিজ্ঞানসম্মত বচন, কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যারা অপরকে সাহায্য করে, ব্র্যাকেটে ও। গুণ হলো নঞ্চর্থক বা নাবাচক, পরিমাণ হলো বিশেষ। 2, কেউ কাজটি করতে পারেনি। প্রদত্ত বাক্য, তর্কবিজ্ঞানসম্মত বচন হলো কোনো ব্যক্তি নয় এমন যারা কাজটি করতে পেরেছে, ব্র্যাকেটে ক্যাপিটাল ই। গুণ নঞ্চর্থক বা নাবাচক, পরিমাণ সামান্য। 3, জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হয় না। প্রদত্ত বাক্য, তর্কবিজ্ঞানসম্মত বচন, কোনো কোনো জনপ্রিয় প্রচারক নয় দক্ষ যুক্তিবিদ, ব্র্যাকেটে ও। গুণ নঞ্চর্থক বা নাবাচক, পরিমাণ বিশেষ। প্রশ্ন 12, বচন ও বচনাকার কাকে বলে? উত্তর, বচন মনের ভাবকে যখন ভাষার মাধ্যমে ব্যক্ত করা হয় তখন তাকে বলে বাক্য। এই বাক্যকে যখন তর্কবিজ্ঞানসম্মত আকারে উপস্থাপিত করা হয় তখন তাকেই বলা হয় বচন। যেমন মানুষ মরণশীল, এটি হলো একটি বাক্য, কিন্তু এর তর্কবিজ্ঞানসম্মত রূপ হিসেবে যে বচনের কথা বলা হয় তা হলো সকল মানুষ হয় মরণশীল। এই বচনই হলো তর্কবিজ্ঞানের মূল ভিত্তি, কারণ তর্কবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো যুক্তি, আর এই যুক্তি গঠিত হয় বচন দিয়ে। পৃষ্ঠা 36, বচনাকার। তর্কবিদ্যায় বচনের ওপর গুরুত্ব দেওয়া হলেও আরও বেশি গুরুত্ব দেওয়া হয় বচনের আকারের ওপর। বচনের আকার, ব্র্যাকেটে প্রিপোজিশন ফর্ম, হলো বচনের একটি নির্দিষ্ট কাঠামো যার জন্য বচনটিকে একটি নির্দিষ্ট আকারে প্রবেশ করা হয়। বচনের এই আকারের একটি নির্দিষ্ট সার্বজনীনতা আছে, সেই কারণেই বচনের আকারের
আরেকবার পড়ছি এখানটায়। বচনের আকার ব্র্যাকেটের প্রপোজিশন ফর্ম হলো বচনের একটি নির্দিষ্ট কাঠামো যার দ্বারা বচনটিকে একটি নির্দিষ্ট আকারে প্রকাশ করা যায়। বচনের এই আকারের একটি নির্দিষ্ট ও সার্বজনীনতা আছে। সেই কারণেই বচনের আকারের সত্য মূলের ক্ষেত্রে আমাদের এক প্রকার নিশ্চয়তা থেকে যায়। বচনগুলির বক্তব্য বিষয়ের পরিবর্তন হলেও তার আকারের কোনো পরিবর্তন হয় না। যেমন সকল মানুষ হয় মরণশীল, এই বচনটির উদ্দেশ্য বিধেয় পরিবর্তিত হয়ে অন্য একটি বচনে পরিণত হতে পারে। অর্থাৎ সকল মানুষ হয় মরণশীল না বলে আমরা এটাও তো বলতে পারি যে সকল কবি হয় দার্শনিক, কিন্তু এদের ক্ষমতাটি আকারটি হলো অচল। অর্থাৎ সকল মানুষ হয় মরণশীল না বলে আমরা এটাও বলতে পারি যে সকল কবি হয় দার্শনিক, কিন্তু এদের আকারটি হলো সকল, এস হয় পি এবং এর কোনো পরিবর্তন নেই। সেই কারণেই বলা যায় যে বচনের আকার নির্দিষ্ট ও অপরিবর্তনীয় রূপে গণ্য। প্রশ্ন 13, নিম্নলিখিত বাক্যগুলিকে ব্র্যাকেটে তর্কসম্মত বচনে রূপান্তরিত করো এবং কোন কোন পদ ব্যাপ্য তা বলো। 1. রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন। 2. নিরামিষাশী বাঘ নেই। 3. খুব কম সংখ্যক মানুষ পরিশ্রমী। উত্তর, বাক্যগুলিকে বচনে রূপান্তর এবং পদের ব্যাপ্যতা নির্ণয়। এখানে 3টি কলাম করা হয়েছে। প্রথমটি বাক্য, তারপরটি তর্কবিজ্ঞানসম্মত আকার, তারপরে ব্যাপ্যতা। 1. রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন। বাক্য। তর্কবিজ্ঞানসম্মত আকার, কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ, ব্র্যাকেটে ও। ব্যাপ্যতা, এখানে শুধু বিধেয় পদ তথা সৎ ব্যাপ্য। 2. নিরামিষাশী বাঘ নেই। এটি বাক্য। তর্কবিজ্ঞানসম্মত আকার হলো কোনো বাঘ নয় নিরামিষাশী, ব্র্যাকেটে ই। ভাগ্যলক্ষ্মী, এখানে এখানে উদ্দেশ্য তথা বাঘ এবং বিদেহ তথা নিরামিষাশী উভয় পদই ব্যাপ্য। দুই নম্বরটা আরেকবার পড়ছি। নিরামিষাশী বাঘ নেই। বাক্য। তর্কবিজ্ঞানসম্মত আকার হলো কোনো বাঘ নয় নিরামিষাশী, ব্র্যাকেটে ই। ব্যাপ্যতা হলো এখানে উদ্দেশ্য তথা বাঘ এবং বিধেয় তথা নিরামিষাশী উভয় পদই ব্যাপ্য। 3. খুব কম সংখ্যক মানুষ পরিশ্রমী। তর্কবিজ্ঞানসম্মত আকার, কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী, ব্র্যাকেটে ও। ব্যাপ্যতা, এখানে উদ্দেশ্য তথা মানুষ অব্যাপ্য এবং বিধেয় তথা পরিশ্রমী ব্যাপ্য। প্রশ্ন 14, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? উত্তর, পদের ব্যাপ্যতা, ব্যাপ্যতার বিষয়টি নিরপেক্ষ বচনের অন্তর্গত কোনো পদের সঙ্গে সংশ্লিষ্ট। সুতরাং ব্যাপ্যতা বলতে বোঝায় বচনের মধ্যস্থিত কোনো পদের ব্যাপ্যতাকে। পদ বলতে বোঝায় কোনো বচনের উদ্দেশ্য অথবা বিধেয় প্রত্যেকটি নিরপেক্ষ বচনে উদ্দেশ্য এবং বিধেয় নামক দুটি পদ থাকে।
প্রত্যেকটি পদের আবার একটি করে পরিমাণের দিক আছে। এই পরিমাণের দিককেই বলা হয় পদটির বাক্যার্থ ডিনোটেশন। কোনো পদের মাধ্যমে তার পরিপূর্ণ বাক্যার্থকে নির্দেশ করা যায়, আবার তার আংশিক পরিমাপকেও নির্দেশ করা যায়। কোনো পদ যদি তার পরিপূর্ণ বাক্যার্থ ব্র্যাকেটে পরিমাণকে নির্দেশ করতে সমর্থ হয় তবে বলতে হয় যে পদটি ব্যাপ্য ডিস্ট্রিবিউটেড ব্র্যাকেটে। কিন্তু কোনো পদ যদি তার পরিপূর্ণ বাক্যার্থকে নির্দেশ না করে তার আংশিক বাক্যার্থকে নির্দেশ করে তবে বলতে হয় যে পদটি অব্যাপ্য ব্র্যাকেটে আনডিস্ট্রিবিউটেড। অর্থাৎ নিরপেক্ষ বচনের অন্তর্গত কোনো পদের পরিপূর্ণ বাক্যার্থই হলো তার ব্যাপ্যতার নির্দেশক, আর আংশিক বাক্যার্থ হলো তার অব্যাপ্যতার পরিচায়ক। উদাহরণ: সকল মানুষ হয় মরণশীল জীব। অ্যারো দিয়ে লেখা এ বচন। ব্যাখ্যা: এখানে উদ্দেশ্য পদ তথা মানুষ পদটি সামগ্রিকভাবে সমস্ত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য বলে তার পরিপূর্ণ বাক্যার্থটিকে উল্লেখ করতে সমর্থ। সে কারণেই দাবি করা যায় যে এ বচনের ক্ষেত্রে উদ্দেশ্য পদটি ব্যাপ্য, কিন্তু বিধেয় পদ তথা মরণশীল জীব পদটি সামগ্রিকভাবে সমস্ত মরণশীল জীবের ক্ষেত্রে প্রযুক্ত নয় বলে ব্র্যাকেটে কারণ মানুষ ছাড়া অন্যান্য জীবগুলো মরণশীল ব্র্যাকেট ক্লোজ তা অব্যাপ্যরূপে গণ্য। প্রশ্ন 15। ইউলারের বৃত্তের মাধ্যমে নিরপেক্ষ বচনগুলির ব্যাপ্যতাকে কিভাবে নির্দেশ করা যায়? উত্তর: ইউলারের বৃত্তের মাধ্যমে নিরপেক্ষ বচনগুলির ব্যাপ্যতা নির্দেশ। অষ্টাদশ শতাব্দীর প্রখ্যাত সুইস তর্কবিদ ইউলার নিরপেক্ষ বচনগুলির ব্যাপ্যতাকে কয়েকটি বৃত্তের উপস্থাপনার মাধ্যমে আরও সহজ করে বুঝিয়েছেন। 1. এখানে একটি বৃত্ত করা হয়েছে যেটি লেখা আছে ভেতরে পি, এবং সেই বৃত্তটির মধ্যে আরেকটি ছোট বৃত্ত, ওটা লাল রং দিয়ে দেওয়া আছে, ওটি হলো লেখা আছে এস। এ বচন শুধু উদ্দেশ্য তথা এসকে ব্যাপ্য করে, বিধেয় তথা পিকে করে না, তা তিনি পাশের চিত্রটি দ্বারা বুঝিয়েছেন। এখানে এস তথা উদ্দেশ্য পদের পরিপূর্ণ বাক্যার্থকে এবং পি তথা বিধেয় পদের আংশিক বাক্যার্থকে সূচিত করা হয়েছে। এর ফলে উদ্দেশ্য তথা এস পদটি ব্যাপ্য, কিন্তু বিধেয় তথা পি পদটি অব্যাপ্য। 2. ই বচন যে উদ্দেশ্য ব্র্যাকেটে এস এবং বিধেয় ব্র্যাকেটে পি এই উভয় পদকেই ব্যাপ্য করে তা বোঝাবার জন্য ইউলার পাশের চিত্রটি তুলে ধরেছেন। এখানে এস আর পি দুটি বৃত্ত পাশাপাশি রাখা আছে, একটি লাল যেটি এস আর একটি কালো যেটি পি। এখানে দেখানো হয়েছে এস এবং পি শ্রেণী দুটির সম্পূর্ণ বাক্যার্থকে উল্লেখ করা হয়েছে, এবং এও দেখানো হয়েছে যে কেউ কারোর সঙ্গে আংশিকভাবে সম্পর্কিত নয়। 3. আই বচন উদ্দেশ্য ব্র্যাকেটে এস এবং বিধেয় ব্র্যাকেটে পি কোনো পদকেই ব্যাপ্য করে না, তা বোঝাবার জন্য ইউলার পাশের চিত্রটি উপস্থাপন করেছে। এখানে চিত্রটি দুটি বৃত্ত করা হয়েছে, একটি আরেকটির মধ্যে দিয়ে গেছে। একটিতে এস লাল আর পি হলো কালো। এখানে দেখানো হয়েছে এস তথা উদ্দেশ্য এবং পি তথা বিধেয়
শ্রেণীর কোনোটিরই সম্পূর্ণ ব্যক্তার্থকে নির্দেশ করা যায় না। সে কারণেই এখানে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য নয়। 4. ও বচন যে শুধুমাত্র বিধেয় পদ পি-কে ব্যাপ্য করে, উদ্দেশ্য পদ এস-কে করে না, তা বোঝাবার জন্য ইউলার পাশের চিত্রটি অঙ্কন করেছেন। পাশের চিত্রটি একটি বৃত্ত এস, যেটা লাল রঙের, তার ভেতরে একটি বৃত্ত পি আছে, ছোট করে পি, যেটা ওর একটা অংশ দুটোর মধ্যে লেগে আছে। এখানে চিত্রটিরই বিধেয় পদটি সম্পূর্ণভাবে ব্যক্তার্থ দেখানো হলেও উদ্দেশ্য পদটি সম্পূর্ণ ব্যক্তার্থ না দেখিয়ে তার আংশিক ব্যক্তার্থকে দেখানো হয়েছে। সুতরাং উদ্দেশ্য পদটি ব্যাপ্য না হলেও বিধেয় পদটি ব্যাপ্য হয়েছে। পৃষ্ঠা 37। প্রশ্ন 16। নিচের বাক্যগুলিকে তর্কবিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করো এবং তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো। 1. কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে। 2. কেউ কাজটি করতে পারেনি। 3. জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হন না। 4টি কলামে ভাগ করা হয়েছে উত্তরটিকে। প্রথমটি বাক্য, তারপরেরটি তর্কবিজ্ঞানসম্মত বচন, তারপরেরটি গুণ এবং অবশেষে পরিমাণ। 1. বাক্য। কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে। তর্কবিজ্ঞানসম্মত বচন। কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যারা অপরকে সাহায্য করে, ব্র্যাকেটে ও। গুণ নাবাচক বা নঞ্চর্থক, পরিমাণ বিশেষ। বাক্য 2। কেউ কাজটি করতে পারেনি। তর্কবিজ্ঞানসম্মত রচনা। কোনো ব্যক্তি নয় এমন যারা কাজটি করতে পেরেছে, ব্র্যাকেটে ই। গুণ নাবাচক বা নঞ্চর্থক, পরিমাণ সামান্য। 3. বাক্য। জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হন না। তর্কবিজ্ঞানসম্মত বচন। কোনো কোনো জনপ্রিয় প্রচারক নন দক্ষ যুক্তিবিদ, ব্র্যাকেটে ও। গুণ নাবাচক বা নঞ্চর্থক, পরিমাণ বিশেষ। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী টাইপ 1, মার্কস 2। 1. তর্কবিদ্যায় সাপেক্ষ ও নিরপেক্ষ বচনের গুরুত্ব কী? তর্কবিদ্যার মূল কাজ হলো যুক্তি নিয়ে আলোচনা করা। এই যুক্তি গঠিত হয় নিরপেক্ষ ও সাপেক্ষ এই উভয় প্রকার বচন দিয়েই। শুধু নিরপেক্ষ বচন দিয়েও যুক্তি গঠিত হতে পারে, আবার শুধু সাপেক্ষ বচন দিয়েও যুক্তি গঠিত হতে পারে। আবার নিরপেক্ষ এবং সাপেক্ষ এই উভয় প্রকার বচন দিয়েও যুক্তি গড়ে উঠতে পারে। বচনগুলির প্রকৃতির উপরই যুক্তির প্রকৃতি নির্ণীত হয়। সুতরাং দেখা যায় যে তর্কবিদ্যায় যুক্তি গঠনের ক্ষেত্রে সাপেক্ষ ও নিরপেক্ষ উভয় প্রকার বচনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 2. বচনের সংযোজকের কাজ কী? উত্তর। সংযোজক হলো বচনের একটি গুরুত্বপূর্ণ অংশ। নিরপেক্ষ বচনে সংযোজকের কাজ হলো উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক সম্বন্ধ নির্ণয় করা। সংযোজক না থাকলে একটি বাক্য কখনোই বচনের স্বীকৃতি লাভ করতে পারে না। 3. পদ কাকে বলে? পদ হলো সেই শব্দ বা শব্দ সমষ্টি যা কোনো বচনের উদ্দেশ্য বা বিধেয় রূপে গণ্য হওয়ার যোগ্যতা রাখে। 4. বৈধতা বলতে কী বোঝো? বৈধতা শব্দটি কোনো যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য হয়। শব্দটির অর্থ হলো একটি যুক্তি বৈধ অথবা অবৈধ রূপে গণ্য হওয়ার যোগ্যতা সম্পন্ন।
5. সত্যতা বৈধতার সম্পর্ক কি? বচনের সত্যতার দ্বারা যুক্তির বৈধতা বিচার করা হয়, অথবা যুক্তির বৈধতা নির্ভর করে তার অবয়ব বচনগুলির সত্যতার ওপর। 6. অবরোহ যুক্তির বৈধতার শর্ত কি? অবরোহ যুক্তির বৈধতার শর্ত হল কোনো অবরোহ যুক্তি বৈধ হবে যদি তার সকল আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা না হয়। 7. আকারগত সত্যতা কাকে বলে? যদি কোনো অবরোহ যুক্তির বা বচনের মধ্যে অভ্যন্তরীণ সঙ্গতি থাকে, অর্থাৎ অবিরোধ না থাকে, তবে তার সত্যতাকে বলা হয় আকারগত সত্যতা। 8. বস্তুগত সত্যতা কাকে বলে? যদি কোনো বচনের দ্বারা প্রকাশিত বস্তুস্থিতির সঙ্গে বচনের মিল থাকে, তবে সেই বচনের সত্যতাকে বলা হয় বস্তুগত সত্যতা। 9. প্রশ্ন: যুক্তির আকারগত সত্যতা বলতে কি বোঝায়? বৈধতা: কোনো অবরোহ যুক্তির আকারগত সত্যতা আছে বলতে বোঝায় যুক্তির অভ্যন্তরীণ সঙ্গতি আছে, অর্থাৎ স্ববিরোধিতা নেই। 10. যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো? উত্তর: যদি কোনো যুক্তির হেতুবাক্য সিদ্ধান্তের বস্তুগত সত্যতা থাকে, অর্থাৎ বচনগুলির বস্তুগতভাবে সত্য হয় এবং যুক্তিটি বৈধ হয়, তবে সেই যুক্তির বস্তুগত সত্যতা থাকবে। 11. একটি বৈধ যুক্তির উদাহরণ দাও। উত্তর: এ, সকল মানুষ হয় মরণশীল জীব, অ্যারো দিয়ে লেখা সত্য। সুতরাং ই ড্যাশ কোনো মানুষ নয় অমরণশীল জীব, ড্যাশ দিয়ে লেখা সত্য। 12. এমন একটি যুক্তির উদাহরণ দাও যার আকারগত সত্যতা আছে কিন্তু বস্তুগত সত্যতা নেই। উত্তর: এ, সকল মানুষ হয় গরু, অ্যারো দিয়ে লেখা মিথ্যা। এর পরেরটা, এ ড্যাশ সকল বাঘ হয় মানুষ, অ্যারো দিয়ে লেখা মিথ্যা। সুতরাং এ, সকল বাঘ হয় গরু, অ্যারো দিয়ে লেখা মিথ্যা। প্রশ্ন 13. এমন একটি যুক্তির উদাহরণ দাও যার আকারগত সত্যতা নেই কিন্তু বস্তুগত সত্যতা আছে। উত্তর: এ, সকল মানুষ হয় প্রাণী, অ্যারো দিয়ে সত্য। এ, সকল কবি হয় প্রাণী, অ্যারো দিয়ে সত্য। আবার এ, সুতরাং এ ইজ ইকুয়াল টু সকল কবি হয় মানুষ, অ্যারো দিয়ে লেখা সত্য। প্রশ্ন 14. এমন একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার হেতুবাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য। উত্তর: এ, ক্যাপিটাল এ, সকল মানুষ হয় বাঘ, অ্যারো দিয়ে মিথ্যা। আই, কোনো কোনো পশু হয় মানুষ, অ্যারো দিয়ে মিথ্যা। সুতরাং আই দিয়ে লেখা আই, কোনো কোনো পশু হয় বাঘ, অ্যারো দিয়ে সত্য। প্রশ্ন 15. এমন একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার হেতুবাক্য সত্য, সিদ্ধান্ত সত্য। অ্যারো দিয়ে এ, ক্যাপিটাল, সকল মানুষ হয় মরণশীল জীব, অ্যারো দিয়ে সত্য। এ, সকল দার্শনিক হয় মানুষ, অ্যারো দিয়ে সত্য। সুতরাং এ, সকল দার্শনিক হয় মরণশীল জীব, অ্যারো দিয়ে সত্য।